স্যার একটু আসলাম। খুব ব্যস্ত? না, সেরকম নয়, একটু একটা বই পড়ছিলে দেখলাম। সারাদিনের কাজের শেষে একটু অবসরের সময় আছে। আসলাম বলতে একটু গল্প করতে আসলাম, সময় পাওয়া যাবে? খুব ভালো, ইটস মাই প্লেজার। তুমি করেই বলছি। সুজয়, হ্যাঁ, তাহলে একটু গল্প করতে সুবিধা হবে, কথাটা বলতে সুবিধা হবে। একটু কাব্যিক ছলে একটা কথা বলি। গগনে উঠিয়াছে এক তারা, কি নাম তার? সুজয় বর্মন ছাড়া। একটুও বাড়িয়ে বলছি না, আমি ভূগোলের থেকে ডেফিনেশনটা নিয়ে বলি যে যে সমস্ত জ্যোতিষ্ক অন্যদের আলো দেয়, অন্যকে আলোতে উদ্ভাসিত করে, তারাই হয় নক্ষত্র অথবা তারা। সেই ক্ষেত্রে তুমি যথোপযুক্ত একজন মানুষ। আজকে তুমি একজন সফল মানুষ, যার সঙ্গে জলপাইগুড়ির বহুজন যুক্ত, বহু ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যুক্ত। প্রথমে একটা জিজ্ঞাসা, আয়নার সামনে দাঁড়িয়ে সুজয় বর্মন নিজেকে কেমন লাগে? আমি তোমার প্রশ্নের উত্তর তো অবশ্যই দেবো। তার আগে বলি, তুমি এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলে এবং তোমার ভাবনায়, তোমার চোখে তুমি আমাকে যেভাবে দেখালে, আমি বোধহয় ততটা সেই জায়গায় পৌঁছানো মানুষ নই। সফলতা তো কি বলবো, কাজ করছি এটাই আর কি। আর তারা তো অবশ্যই নই, সেটা তোমার বারাপ্পান বলবো যে স্টার বা তারা সেরকমই সাধারণ মানুষ। এবং আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন শিক্ষক এবং স্পেশালি গৃহশিক্ষক। আচ্ছা, এবার তোমার প্রশ্নের উত্তরে হ্যাঁ, যেটা তুমি বললে যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি যখন দেখি, তখন আমি আমাকে কিভাবে দেখি, একদম। মানে আমার দৃষ্টিভঙ্গিটা কি। আমার আয়নার সামনে যখন আমি দেখি, তখন আমার দৃষ্টিভঙ্গিটা আমার প্রতি হচ্ছে যে আমার এখনো অনেক অনেক পথ চলা বাকি। প্রত্যেকটা মুহূর্ত মনে হয় এই বুঝি যাত্রা শুরু হলো সবে। দারুণ। আচ্ছা, এবার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে সুজয় বর্মনের কাছে না ঢুকে সোজাসুজি ঢুকে যাচ্ছি ব্যক্তিগত জীবনে। তোমার জন্ম ভিটা, বাড়ি কোথায়? আমি প্রত্যন্ত গ্রামের একটি ছেলে। আমার জন্ম যদি বলা যায় তাহলে জলপাইগুড়ি শহর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটারের ভেতরে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে বর্ডার, আচ্ছা, সে একদম বর্ডার সংলগ্ন রাজগঞ্জ ব্লকের চাউলহাটি বলে একটি জায়গা রয়েছে। আচ্ছা, এবং সেখানে প্রত্যন্ত একটি ভীমভিটা বলে গ্রাম আছে। সেখানে একটি খুব নিম্নবিত্ত পরিবার। আমার বাবা একজন প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন, এখন তো অবসরপ্রাপ্ত। সেই পরিবারই আমার জন্ম। এবং আমাদের ছোটবেলায় এতটা গ্রামীণ পরিবেশে জন্ম, এতটা। গ্রামের নামটা কি বললে? ভীমভিটা। ভীমভিটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। যে আমার মনে আছে যে আমরা যখন পূবের দক্ষিণের জানালা খুলতাম, জানালা খুললেই, ঘরের জানালা খুললেই আমাদের বাড়ির পেছনে ফাঁকা মাঠ থেকে পেছন দিকটা যে দেখা যেত, আচ্ছা, সেটাই বাংলাদেশ ছিল। বাংলাদেশের বাড়িগুলো দেখা যেত। কাঁটাতার ছিল তখন ছিল না, আচ্ছা। তো অনেকদিন আগে। তো ওখানে তোমার প্রাথমিক পড়াশোনা কোথায়? প্রাথমিক পড়াশোনা আমার সেই গ্রামের একটি স্কুলে, যে স্কুলে আমার বাবা নিজে শিক্ষকতা করতেন। আচ্ছা, আমার এখনো মনে আছে আমাদের স্কুলের পরিকাঠামো। আমি প্রথম যেদিন স্কুলে গিয়েছিলাম, যতটা আবছা আবছা মনে পড়ে, 6 বছর 7 বছরের ঘটনা। তো তখন সেই স্কুলে শুধুমাত্র একটা মাটির আর্থেন ফ্লোর, মাটির একটা ফ্লোর ছিল। 4টি খুঁটি ছিল, যতদূর সম্ভব খুঁটিগুলো মানে কোনো গাছের গুড়ি টাইপের সরু খুঁটি ছিল, এবং উপরে শুধু টিনের চাল ছিল। কোনো বেড়া, জানালা, দরজা সেই স্কুলে ছিল না। এবং একেবারেই মজার ব্যাপার যেটা ছিল, প্রথম যেদিন স্কুলে গিয়েছিলাম, আমার এখনো দিনটি মনে আছে, তখন স্লেটে লিখতাম আমরা, কাগজ স্লেট, পেন্সিল সাদা। সেই এক হাতে পেন্সিল স্লেট, আর হাত বলবো না, একদম বগলের নিচে আমরা বস্তা নিয়ে যেতাম। আচ্ছা, যেটা চটের বস্তা হয় ধান রাখা, বসার জন্য। আচ্ছা, সেখানে বসেই কিন্তু আমাদের প্রথম প্রাথমিক পড়াশোনাটা শুরু, সরিয়ে সরে, যেটা এককে এক। আচ্ছা, কয় ভাই বোন তোমরা? আমি ভাই ছোট, একই ভাই, আমার 2 দিদি। আচ্ছা,
দিদিরাও কি ওই স্কুলেই পড়েছে? হ্যাঁ, অবভিয়াসলি আমরা ওখান থেকেই পড়েছি। এখন তারপরে তারপরে এখন দুই দিদি হাই স্কুলের শিক্ষিকা। না, আমি তোমার পড়াশোনার কথা বলছি, মানে আচ্ছা আচ্ছা, ওখানে তুমি প্রাথমিক পড়াশোনা কোন ক্লাস অবধি পড়লে? আমি ওখানে পড়লাম হচ্ছে ক্লাস 4 পর্যন্ত, 1 to 4? সরি 3 পর্যন্ত পড়লাম। 3 পর্যন্ত, তারপরে কোথায় এলে? 4-এ এলাম একটু ওখান থেকে, মানে ওই প্রত্যন্ত অঞ্চল থেকে একটু এগিয়ে আর একটু একটা মোড় আছে, যে মোড়টার নাম ভাঙামালি বলে, আচ্ছা যেখানে একটা অন্যতম খুব সুনাম স্কুল, বেশ নামি স্কুল এখন আছে, ভালো পড়ে, প্রচুর স্টুডেন্ট পড়ে, কুকুরজান হাই স্কুল। তার ও, আচ্ছা। প্রাথমিক যে বিভাগ ছিল, আচ্ছা। সেই বিভাগে পড়াশোনা আমার শুরু আর কি। তো ওই বাড়ির থেকে ওই কুকুর জায়গায় তুমি যাওয়া আসা করতে, পড়াশোনা করতে? হ্যাঁ, পড়াশোনা করতাম। যেতে গেছে? এটা না একটা মজার ইনসিডেন্ট আছে, বলি, খুব মজা ব্যাপার। অবশ্যই। খুব, যেহেতু গল্প হচ্ছে, অবশ্যই, আমি তোমার কথা শুনতে এখানে হ্যাঁ। আসছি। আমার বাড়িটা ছিল চাউলাটি মোড়ে, হুম। আর তখন রাস্তাটা পাকা হয়েছিল। আচ্ছা। চাউলাটি থেকে ভাঙামালি এই 2 কিলোমিটার রাস্তা ফাঁকা। মানে যে রাস্তাতে আমরা এখন যাতায়াত করি ওই রাস্তায়? হ্যাঁ, এই রাস্তায়। আচ্ছা তো কিন্তু বাড়ি ঘর প্রায় নেই, ফাঁকা। আচ্ছা। এবং আমরা হেঁটে হেঁটেই স্কুলে যাওয়ার একটা অভ্যেস ছিল। কালো হাফ প্যান্ট, সাদা শার্ট। আচ্ছা। তো হেঁটে হেঁটে স্কুলে যেতাম, বন্ধুরা হেঁটে হেঁটে বাড়ি আসতাম। একদিন একটা মজার ঘটনা হলো, আমার এক বন্ধু, আমি নাম বলবো না, সে সেই বন্ধু, দেখলাম যে পরপর 2 দিন ও জুতো ছাড়া, মানে স্যান্ডেল জুতো পরেই তো আমরা স্কুলে যেতাম, হ্যাঁ। জুতো ছাড়া স্কুলে যাচ্ছে আমার সাথে হেঁটে। আচ্ছা, খালি পায়ে হেঁটে যাচ্ছে? খালি পায়ে। আচ্ছা। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, কি রে, তুই জুতো পরে যাচ্ছিস না, স্যার বকা দেবে? বলছে, না রে বাবা, পরের হাটে কিনে দেবে। গ্রামীণ অর্থনীতিটা এমন ছিল যে পাট উঠতো, ধান উঠতো বা রবি শস্য উঠতো, সেটা হাটে বিক্রি করবে, তারপর তার ছেলেকে সে স্কুলে যাওয়ার জন্য স্যান্ডেল জুতো কিনে দেবে, সেটা কিনে দিত। মানে এতটা দারিদ্রতা তোমরা দেখেছো? দেখেছি, মানে এই ইনসিডেন্টটা শেষ হয়নি। তারপর দিন একদিন সন্ধ্যাবেলা, বিকেলবেলা আমি স্কুল থেকে ফিরলাম, পায়ে আমার প্রচুর ধুলো লেগে আছে। মা আমাকে খুব বকলো যে তুই জুতো পরে যাসনি কেন। কারণ আমার এখনো দিনটা মনে আছে, 3য় দিন যখন আমি ওর কারণটা জানলাম, যে ওর জুতো নেই বলে, ছিঁড়ে গেছে বলে ও স্কুলে যেতে পারছে না। আমি জানি না কেন, আমাদের সময় বন্ধুত্বটা এরকম ছিল হয়তো, বা সে সময় আমাদের ইথিক্সগুলো এরকম ছিল, আমিও কিন্তু এই আগামী কয়েকদিন আর স্যান্ডেল পরে স্কুলে যাইনি। বাহ, খুব মজা লেগেছিল ওর সাথে খালি পায়ে হেঁটে যেতে। রাস্তাটা একটু উত্তপ্ত, মানে একটু গরম ছিল, রোদে একটু ছিল, কষ্ট হতো, কিন্তু ভালো লাগতো, মজা লাগতো। মানে কোথাও গিয়ে বন্ধুত্বের প্রকৃত স্বাদ হয়তো আমরা সেখানে পেতাম। এটাকে আমরা এমপ্যাথি বলতে পারি। হ্যাঁ, একদম। এবং আমার মা আমাকে বকেছে, কিন্তু আমি একবারের জন্য কারণটি বলিনি, আজকেও হয়তো এখনো জানে না, যে কেন সেদিন আমি খালি পায়ে স্কুলে গিয়েছিলাম। বাংলা একটা গল্প আছে পান্নালাল বাবুর, সেটা হচ্ছে অদল বদল। হ্যাঁ হ্যাঁ, সেই গল্পটার কথা মনে পড়ে গেল। ঠিক, অনেকটা ওরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক। তো তারপরে তুমি কুকুরজান ভর্তি হলে? কুকুরজান হাই স্কুলে এরপর আমি 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলাম। দেন সে সময় খেলাধুলো জগতে একটু যুক্ত হলাম, ভালো খেললাম। কি খেলতে? ফুটবল? আমি ভলিবল খেলতাম। ভলিবল খেলতে? আছে। একটা সময় খুব প্রিয় খেলা ছিল। আচ্ছা। এখন শরীর স্বাস্থ্য চেহারা দেখে তো বোঝা যায় না। তখন স্কুলে খেলার পরিবেশ ছিল? হ্যাঁ, এবং আমাদের সময় একটা টিম ছিল খুব ভালো। এবং এখানে প্রসঙ্গত উল্লেখ্য এখানে, যে আমাদের এই খেলাধুলো জগতে আমাদের যে একটা টান, সেই টানটা কিন্তু তৈরি করেছিল সেই সীমান্তবর্তী এলাকার যে বিএসএফ ক্যাম্প ছিল, আচ্ছা, বর্ডার সিকিউরিটি ফোর্স। আচ্ছা। তারা প্রতিদিন সকাল বা বিকাল যে খেলাধুলার চর্চা করতেন, আশেপাশের গ্রামের বাচ্চাদের তারা খুব উৎসাহ দিতেন তাদের সাথে এসে খেলতে, তাদেরকে বল দিতে হাতে তুলে, আচ্ছা। তাদের সাথে মাঠে করা। এটা কিন্তু ভীষণ একটা আমাদের মানে কি বলবো, ইনফ্লুয়েন্স আমাদের উপর কাজ করেছে। দেন আমার বাবা মা পরবর্তীতে যে কারণেই হোক, তারা সিদ্ধান্ত নেয় যে এবার আমরা একটু শহরমুখী ধীরে ধীরে হব। তারপর আমি ফরিন্দরদেব বিদ্যালয়ে, ও প্রসঙ্গত এখানে আছে, এন্ট্রেন্স টেস্ট হয় ক্লাস 8 থেকে 9-এ, এফডিআই এবং সোনাউল্লা। আচ্ছা। প্রথম এন্ট্রেন্স টেস্টটা সোনাউল্লা স্কুলে হয়। আমি কিন্তু একটু জানি না এটা বলা ঠিক হবে কিনা, আমি একদিনের জন্য হলেও সোনাউল্লা স্কুলে ছাত্র ছিলাম। ওয়াও, হ্যাঁ, ঠিক আছে, দারুণ ব্যাপার লাগলো। যাই হোক, তো ওখানে এন্ট্রেন্স দিয়ে আমি চান্স পাই, তারপরে ওখানে একদিন ক্লাসও করি। তারপরে আমার মনে পড়ে এফডিআই স্কুলে বীরেন বাবু ছিলেন স্যার, আচ্ছা। খুব সত্য খেলার ক্রীড়া শিক্ষক।
তিনি খুব রিকোয়েস্ট করেন বা আবেদন করেন বাবাকে বা পরিচিতদের যে আমাদের একটা খেলার টিম হচ্ছে, তো সুজয়কে আমার স্কুলে লাগবে, আচ্ছা। আমরা একটা ডিস্ট্রিক্টের টিম বানাবো। তখন ওরা তোমাকে চিনতো যে তুমি একটা ভালো প্লেয়ার? হ্যাঁ, তখন ডিস্ট্রিক্ট টিমে খেলো, ডিস্ট্রিক্ট টিমে খেলছো? আচ্ছা আচ্ছা। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন টিমে ছিলাম। আচ্ছা। তো তখন তিনি একটু ইনসিস্ট করাতে আমি তখন বাধ্য হয়ে আর কি স্কুল বদল করে আবার ফরিন্দাদেবে গিয়ে ভর্তি হতে। তারপরে ট্রেডিশনালি আর কি পড়াশোনা চলতে থাকে। 12 না, আমি মাধ্যমিক ফরিন্দাদেব করলাম, তারপরে 11-12 তখন ছিল আমাদের এসি কলেজ। আচ্ছা। আমাদের সময় লাস্ট ব্যাচ বলে, তারপর থেকে তো হ্যাঁ। 11-12 উঠে গেল। হ্যাঁ। এসি কলেজে করলাম। এসি কলেজে তারপর এইচএস দিলে? এইচএস দিলাম। তারপরে এইচএস দেওয়ার সময়ও কিন্তু একটা জিনিস ছিল, তখন আমাদের মধ্যে না আলোচনা প্রসঙ্গে বলি, তখন আমাদের মধ্যে এরকম ছিল না যে শুধু জগৎটা পড়াশোনা থাকবে তা নয়, গান বাজনা, খেলাধুলো, এনসিসি একটা অন্যতম মানে অবশ্যই। টান ছিল তখন, ভীষণ টান। তো এনসিসি করতাম, ক্যাম্পে যেতাম, তারপরে 26শে জানুয়ারি প্যারেড করা, এইগুলোর মধ্যে আমাদের কখন আনন্দে সেই সময়গুলো কেটে গেছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। গ্রাজুয়েশন কি নিয়ে? গ্র্যাজুয়েশন ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স নিয়ে করলাম একদম। আচ্ছা। তারপর এসি কলেজের দিনগুলো সবচেয়ে ভালো কেটেছে। এখানে একটু ব্যাঘাত করছি, সেটা হচ্ছে তখন তোমাদের যে আদি বাড়ি বললে, গ্রামের বাড়িটা, ওই বাড়িটা কি এখনো আছে? হ্যাঁ, আমাদের জ্ঞাতি যারা আছেন তারা রয়েছে। ওটা কি তোমার ঠাকুরদার আমলের বাড়ি? হ্যাঁ, ঠাকুরদা বলতে আমার একদম যে বাবার বাবা ঠাকুরদা ছিলেন, তিনি আগের দিনে কি হতো, আগের দিনে তো অনেকটা গ্রামের দিকে জমিদারি ব্যবস্থা ছিল। হ্যাঁ। তো উনার এখনো অনেকে চিনবেন, 15 লোক সুবল ধনী বলে আর কি। আচ্ছা। কোনো একটা কারণেই হোক আর কি, তখন যখন ঠাকুরদার আমলে ব্যবসা বাণিজ্য ছিল এবং ভালো যশ ছিল, প্রচুর জমির মালিক ছিলেন, তখন সরকার থেকে ধনী উপাধি, আগের দিনে যাওয়া হতো যেমন রায় বাহাদুর বা ঠিক ঠিক ঠিক। আমার অতটা জানা নেই, শোনা, মানে এর আচ্ছা। কোনো তথ্য প্রমাণ আমার কাছে নেই, আচ্ছা। শোনা। বড়রা বলেন এখন যে তোমাদের অ্যাকচুয়ালি তখন উপাধি দেওয়া হয়েছিল ধনী, তো নামের সাথে ধনী মানে এতটা ওয়েলথ ছিল তার সেই সময় ছিল। আচ্ছা। বাট তার হয়তো এখন আর খুব। তারপরে ওখান থেকে তুমি যখন এমডিএস স্কুলে ভর্তি হলা, বাবা তখন শেল্টার নিলেন কোথায়? বাড়ি? আমরা এখানে তখন ভাড়া বাড়িতে থাকলাম, জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে। আচ্ছা, সেটা কোথায়, কোন পাড়ায়? সেটা আমরা থাকলাম হচ্ছে আমাদের কি বলবো, এটা আমাদের এখন যেটা পানপাড়া বলে আর কি, পানপাড়াতে। ওখানে একটা বাগান বাড়ি বলে। আচ্ছা, বাবা তখন স্কুলে চাকরি করছেন? হ্যাঁ, বাবা করছেন। আচ্ছা। হলো, তারপরে তুমি চলে গেলে কলেজে। কলেজে কেমন? কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে? গ্র্যাজুয়েশন। তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এবার আমি ডিস্টেন্সে এডুকেশনের জন্য আমি একটু রবীন্দ্র ভারতীতে গেলাম। আচ্ছা। ওখানে পড়লাম, পড়ার পরে পরবর্তীতে মনে হলো কোনো কারণে যে মার্কস যেটা ছিল আমাদের মাস্টার ডিগ্রিতে, সেটা স্যাটিসফ্যাক্টরি হয়নি। আচ্ছা। এবং তারপরে পরবর্তীতে আবার আমি আরেকবার ডিস্টেন্সে দিয়ে, যাতে ওই মার্কস নেট Carry সেটের জন্য করা বাঁচা যায়, যেটা সবাই করে আর কি, একদম। আমাদের অনেক বন্ধুরা মিলেই করেছি। ইন দি মেন টাইম তারপরে সাল চলে আসলো 2003-04। সে সময় কিছুদিন আমি অভিজ্ঞতা অর্জনের জন্য ন্যাশনাল সার্ভিস ভলান্টিয়ার হিসেবে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টসে কিছুদিন কাজ করলাম। আচ্ছা। সেখানে তখন কি খেলাধুলা চলছিল তোমার? না, তখন আমি কলেজ ওঠার পর খেলাধুলা হয়নি? খেলাধুলা আস্তে আস্তে তখন কলেজ লাইফের পরে আচ্ছা। ধীরে ধীরে বন্ধ হলো, কারণ ওই 2 বছর আমি একটা আন্ডার ট্রেনিং এর মতোই চলছিল। বেশ ভালো অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, ন্যাশনাল ইন্টিগ্রেশনের উপরে কাজ করা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে তাদের কালচার সম্পর্কে জানা, এই সুযোগগুলো পেয়েছিলাম সেই সময়টায়। হ্যাঁ, এটা একটা ভালো সময় কেটেছে। তারপরে অ্যাজ ইউজুয়াল সবাই চাকরি বাকরি চিন্তা করে। আমি আরেকটা কথা বলা হয়নি, ইন্ডিপেন্ডেন্ট কিন্তু আমি কলেজ যখন আমি অনার্স করলাম, করার পরে মানে কলেজ শেষ করার পর আমি ঢুকে গেলাম ধীরে ধীরে ছাত্র পড়ানোতে। আমার একটা কেমন যেন ভালো লাগতো। আচ্ছা। স্টুডেন্ট পড়াই, ছাত্রদের পড়াতে ভালো লাগে। ইংরেজি পড়াতে? ইংরেজি পড়া। আচ্ছা। ইংরেজি পড়া, প্রাইভেট টিউটর? একদম প্রাইভেট টিউটর। তোমাকে গিয়ে পড়াতো না বাড়িতে? না, আমি বলবো না, এই জায়গাটা আমি পরবর্তী একটা ইন্টারেস্টিং গল্প আসবে অবশ্যই। তখন আমি একটা ছোট সেন্টারের মতো করে নিয়ে পরিচিত আত্মীয় স্বজনের বাচ্চা যারা আছে বা আশেপাশে। সেন্টারটা কোথায় ছিল তখন? আমাদের সেন্টার আমি প্রথমে যে বাগান বাড়িতে ছিলাম ওখানেই পড়াতাম ছোট করে। বাগান বাড়ি বলতে? পানপাড়া। আচ্ছা। হ্যাঁ, সেখানে মানে তখন তো একটা পাড়ার ছেলে, আমরা তখন ছেলে, মাস্টারমশাই তো প্রশ্নই আসছে, প্রশ্নই আসছে না। হ্যাঁ, তখন তো রিকগনিশনের কোনো প্রশ্নই নেই। তারপর আমি স্কুল সার্ভিস কমিশনে বসলাম। মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টসে যে আমার আন্ডার ট্রেনিং জবটা ছিল সেটা আমি লিভ করলাম। লিভ করার পরে আমি স্কুল সার্ভিস কমিশনে বসলাম। সেখানে বসার পরে 2000
ছয় সাত আট, এটা ফর্চুনেটলি হোক বা আনফর্চুনেটলি হোক বলা যেতে পারে, যে আমার প্রথমবার র্যাঙ্কিং আসলো ওয়েটিং 1, বাহ, দ্বিতীয়বারেও তাই, তৃতীয়বারে তাই, কিন্তু এর মধ্যে একবার একটা সুযোগ আসলো, যেটা হচ্ছে তখন হতো কি যে ডেপুটেড যারা ছিল, যারা অলরেডি চাকরিতে রয়েছেন, তারা যদি র্যাঙ্কে এসেও চাকরি না করেন, সেক্ষেত্রে যারা ওয়েটিংয়ে থাকে তাদেরকে টাকা তাদের নেওয়া হবে। হ্যাঁ। তো সেটা ডাক আসলো, কিন্তু আনফর্চুনেটলি সেটা তখন, যে সময় কথা বলছি 2007-এ, আগে সে সময় আমাদের স্কুল সার্ভিস কমিশন কিন্তু মাদ্রাসা কমিশন আলাদা হয়নি, একটাই ছিল। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার একটা সুযোগ এসেছিল, সেটা বলা যেতে পারে মুর্শিদাবাদ বা তার দিকে দক্ষিণবঙ্গের একটা, আচ্ছা, করিমপুরের দিকটা, নদীয়া। তো সে সময় মোটামুটি আমি 2007-তে টিউশনকে একটা ভালো জায়গা করে নিয়েছিলাম। আচ্ছা, মানে মোটামুটি বুঝে গেলাম যে এটা একটা প্রফেশন হতে পারে। আচ্ছা, এর মাঝখানে একটা ছোট গল্প আছে। এর মাঝখানে আছে আমার এক মাস্টারমশাই ছিলেন, যিনি এখনো আছেন, একটু অসুস্থ বলতে যে মানে বয়সজনিত কারণে আছেন, তিনি পড়াতেন। আর তিনি আমাকে কোথাও না কোথাও একটা জায়গায় বলেছিলেন যে সুজয়, একটা সময় আসবে তুমি দেখবে টিউশনটা একটা প্রফেশন হবে। আচ্ছা, তুমি যাই করো না করো, তুমি কিন্তু এটা নিয়ে ভাবতে পারো। আচ্ছা, তিনি কোথাও না কোথাও আমাকে বলেছেন, এবং আমি ভাবা শুরু করি, এবং সত্যি দেখি যে সেই সময় আমি যে পরিমাণ অর্থ প্রাইভেট টিউশন করে বাড়িতে ব্যাচ করে উপার্জন করতাম, তাতে স্কুল সার্ভিস কমিশনের পাস স্কেলে যারা যে আমাদের স্যালারি স্ট্রাকচার ছিল, বেসিক বা গ্রস স্ট্রাকচার, একদম তার থেকে অনেক বেশি আর্ন হতো, এবং যেটাকে আমরা কাঁচা পয়সা বলি। একদম। তো কোথাও না কোথাও আস্তে 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 এইভাবে ধীরে 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 টিউশন জগতের সাথে নিজে জুড়ে গেলাম, এবং পেশাটাকে এতটা ভালোবাসলাম যে পরবর্তীতে আমার আর এটা অনুভব হয়নি যে আমার কোনো সরকারি চাকরি করা বা জব করা আমার পক্ষে খুবই প্রয়োজন, বা সেটা ছাড়া আমার চলবে না। বরং কোথাও মনের মধ্যে একটা জেদ চেপে গেল যে এটাকেই প্রফেশন হিসেবে নেব, এবং এটাকে প্রফেশন হিসেবে নিয়ে সমাজের বুকে দাঁড়ানো যায়। অন্য অনেক পেশার মতো এখানেও খুব কি বলবো, ভদ্রভাবে, সচ্ছলভাবে এবং সৎভাবে, নিষ্ঠার সাথে জীবনযাপন করা যায়, এটা করার চেষ্টা করলাম। এখানে একটা বলে রাখি যে আমাদের মধ্যে প্রথম থেকে একটা ধারণা থাকে চাকরি করতে হবে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও আমি একজন চাকরিজীবী, কিন্তু তবুও মনে করি যে চাকরি শেষ কথা নয়, এবং চাকরি শুরুও নয়। মানুষকে এস্টাবলিশড হওয়া, নিজের পায়ে দাঁড়ানো শুধু নয়, স্বাবলম্বী হওয়া, নিজের আত্মনির্ভরশীল হওয়াটা অনেক বড়। সেই ক্ষেত্রে তুমি সাকসেস বলবো না, সুপার সাকসেস। এবং এই জন্যই আজকে তোমার কাছে আমার তোমার কাছে আমার আশা এই কারণেই যে তুমি কতটুকু নিজেকে নিয়ে গেছো, আরো তুমি যাবে, এটা আমরা সবাই চাই। তুমি এবং কয়েকজন জলপাইগুড়িতে এক্সাম্পল সেট করেছো, এটা আমি বারবার করে বলি। উদাহরণ হওয়াটা কিন্তু খুব টাফ, এবং এই উদাহরণটা হয়ে গেছে যে এখনো আরো 10 জন যারা আছে তারা ভাবতে পারে যে না, একটা সুজয় বর্মন যদি হতে পারে, একটা অমুক যদি হতে পারে, তাহলে আমিও পারবো। হয়তো তোমার থেকে বেটার সে হতে পারে, কিন্তু পারবে। এই পথ তুমি দেখিয়ে গেলে, এই জন্য তোমাকে স্যালুট। আমার না কোথাও একটা, এই তোমার প্রসঙ্গ ধরে বলি, তুমি চা নেবে? হ্যাঁ, নিচ্ছি। না, আমিও নেই। হ্যাঁ, না, চাকে থেকে দর্শক বিন্দুদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ আমাদেরও একটু এনার্জি দরকার হয়। এই প্রসঙ্গে একটা কথা বলি। আমি সবসময় এই জিনিসটা ফিল করেছি, তুমি হয়তো জানো যে আমি একটা না একাধিক অর্গানাইজেশনে ছোট ছোট করেছি। আমি আসবো সে কথা। এই যে ধরো একটা ছেলে বা মেয়ে, সে তার পড়াশোনা শেষ করার পর কি করব, এবং সরকারি চাকরি ছাড়া জীবনে আর কিছু বিকল্প নেই, এরকম অনেক ছেলে মেয়ে আমাদের কাছে আসে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যে তুমি শুধুমাত্র সরকারি চাকরিতেই জীবনে সফলতা, এটা থেকে একটু ব্যতিক্রমী ভাবার চেষ্টা করো। অনেকাংশে সফল হয়েছি, অনেকাংশে সফল হইনি, এটা বলা যেতে পারে। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় যদি বলো যে সুজয় তুমি অনেক কিছু তো পেয়েছো, তার মধ্যে অন্যতম একটা পাওয়া কি, যেমন তোমাদের কাছে সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি, একটা জায়গায় একটা টান আছে, এটা হচ্ছে যে অনেক ছেলে মেয়ে আছে যারা একটা সময় হতাশায় ভুগত। আচ্ছা, যারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমি কোনো দোকানে গিয়ে কাজ করব, যার ডিগ্রি হচ্ছে হয়তো বাংলা, ইংরেজি বা যে কোনো সায়েন্সে যে কোনো মাস্টার ডিগ্রি রয়েছে, বিএড রয়েছে, আচ্ছা, বিপিএড রয়েছে,
সে হয়তো ভাবছে যে দাদা এবার আমি একটা কি বলে স্টল দেবো ছোট। আচ্ছা। আমি তাকে ধরো এরকম 100 জনকে যদি ট্রাই করে থাকি যে তুমি দু একটা স্টুডেন্ট পড়িয়ে দেখো তো তোমার কেমন লাগে, আচ্ছা। দেখো না ট্রাই করে। আমি নিজের উদ্যোগে এমন দেখিয়েছি, নিজে এটা বড়াই করে বলবো না, মার্জনা করবেন, যে আমি নিজে চেয়ার বেঞ্চ দিয়ে একটা ক্লাসরুম সেট আপ করে দিয়ে আর নিজের ছাত্রদের একাংশ তাদের কাছে পাঠিয়ে যে দেখো তুমি পারো কিনা। খুব আনন্দের বিষয় জানো, তারা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে বিষয়টা। এবং সত্যি সত্যি যারা হয়তো রাস্তায় বসে আড্ডা মারতো, যারা হয়তো ফ্রাস্ট্রেশনে ছিল, যারা হয়তো অন্য কোনো কিছু বিকল্প ব্যবস্থা ভাবছিল, তারা দিব্যি আজকের ডেটে একজন সরকারি চাকরিজীবী যা উপার্জন করছেন তার প্রায় সমসাময়িক উপার্জন করে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করছে, এবং সেটা সৎ পথে, অনেস্টলি, এই প্রাইভেট টিউশনের মধ্য দিয়ে। এটা আমার কাছে একটা অন্যতম পাওয়া। হ্যাটস অফ। আমি দিশারি কথাটা ভুল বলিনি। জলপাইগুড়িতে আমি না জানতাম না এই ঘটনাটা, কিন্তু জলপাইগুড়িতে তুমি একটা পথ দেখিয়েছো, তুমি এবং আরো কয়েকজনের কথা। হ্যাঁ, অবশ্যই তারা পথ দেখাচ্ছে, এটা আমি সবসময় বলি, অ্যাপ্রিসিয়েট করবো। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চলে আসছে নেক্সট প্রসঙ্গ, সেটা হচ্ছে এটা তো হলো ইংলিশ স্টাডি সেন্টার সুজয় বর্মন, যাকে আমরা অ্যাজ ইউজুয়াল চিনি। জলপাইগুড়ির ইংরেজির একটা অন্যতম জায়গা তোমার স্টাডি সেন্টার। এর পাশাপাশি তুমি যে বিভিন্ন দিকে ছড়িয়ে দিয়েছো, আমি এটাই বলবো, প্রাইভেট টিউশনসের ক্ষেত্রে সবাই ওই একটা ঘরবন্দি জীবন কাটায়। আমাদের আমলও আমরা দেখে যাদের কাছে আমরা পড়তে যেতাম, কিন্তু তুমি তা করোনি। তুমি ওই যেটা বললেন অন্যকে পথ দেখানোর পাশাপাশি যে বীজগুলোকে চারদিকে ছড়িয়ে দিয়েছো, যেগুলো চারা গাছ থেকে আজকে গাছ হয়ে উঠছে, আগামী দিনে মহিরু হবে। এই বিভিন্ন দিকে যে ছড়িয়ে আছো, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছো, সেই অর্গানাইজেশনগুলোর নাম একটু জানতে চাই সোশ্যাল মিডিয়ায়। সুজয় বর্মন কোন কোন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, কারোর দরকার আছে, কারণটা পরে বলছি। দেখো, প্রথমত আমি যারা শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত ব্যক্তি, ছেলে মেয়ে যারা রয়েছে, যারা প্রাইভেট টিউশনটাকে অনেকাংশে তারা ভেবেছিল যে আমি একটা পার্ট টাইম জব, পকেট খরচ বা মানে সময়ে জাস্ট টাইম পাস এভাবে নেব, তাদেরকে মোটিভেট করে এটা একটা প্রফেশন হিসেবে নেওয়া যায় সেটা বোঝানোর জন্য একটা অর্গানাইজেশন প্রথম হয়, পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। তারপর এরকম ধীরে ধীরে আরো অর্গানাইজেশন গড়ে ওঠে, এবং সবার প্রথমে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের প্রাইভেট টিউটরদেরকে এক জায়গায় নিয়ে এসে তাদেরকে মিটিং করে একটা সংগঠন তৈরি করে আমার নিজের বাড়ির ঠিকানা দিয়ে নাম নথিভুক্ত করে সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করে একটা সংগঠন তৈরি করা, এক ছাতার তলায় সবাইকে নিয়ে আসা, এবং ক্রমশ সেটা বাড়তে বাড়তে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সেটাকে নিয়ে যাওয়া, এবং আজকের ডেটে সেটা টিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের অনেক রাজ্যে যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসে আমাদের সুখ দুঃখের সাথী হিসেবে থাকা, এবং পরবর্তী প্রজন্ম যারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না তাদেরকে রাস্তা দেখানো, এই সংগঠনের মধ্য দিয়ে কিছু রুলস রেগুলেশন তৈরি করে এই কাজটা কিন্তু আমি একা করেছি বলবো না, এর যে প্রথম প্রদীপটা জ্বালানো, অর্থাৎ সলতেটা পাকানো, একদম সেইটা করতে আমাকে অনেক জায়গায় ছুটতে হয়েছে। এছাড়াও তুমি অনেক সংগঠনের সঙ্গে যুক্ত, সেই নামগুলো এছাড়া কম বেশি আমি তো একটা ম্যানেজমেন্ট কলেজে এখন সেখানে একদম সেখানে যুক্ত রয়েছি, ওখানে আমি গেস্ট লেকচারার হিসেবে পড়াই। আচ্ছা। আর তার পাশাপাশি অ্যাডভাইজারি বোর্ড রয়েছে, তার মেম্বার হিসেবে রয়েছি। আচ্ছা। প্রোগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলে জলপাইগুড়ি যে অর্গানাইজেশনটা রয়েছে সেটার অ্যাডভাইজারি কমিটিতে রয়েছি। জলপাইগুড়ি টাইকোন্ডো অ্যাসোসিয়েশন যেটা রয়েছে, টাইকোন্ডো একাডেমি যেটা রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সেটার অ্যাডভাইজারি বোর্ডে রয়েছি। এরকম আরো বিশেষ কিছু কিছু সংগঠন আছে, ছোট ছোট গ্রুপ, ছোট ছোট গানের যারা সঙ্গীত জগতে রয়েছে তাদের গ্রুপগুলোর সঙ্গে যুক্ত রয়েছি। মানে এটা কি ভালো লাগা থেকে? আমার মনে হচ্ছে কি, আমি না জীবনটাকে এইভাবে দেখেছি যে যদি জীবন তো একটাই আমার মতে, অবশ্যই যতটুকু সময় আছে আমরা ব্যবহার করি না, খুব ভালোভাবে ব্যবহার করি। আচ্ছা। আমার পরিধিটাকে আমি যতটা পারবো আমার ক্ষমতার মধ্যে রেখে যতটা বিস্তার করতে পারবো, আমি স্বাদ, যেটাকে আমরা বলি জীবনের স্বাদ, সেটা জীবনের স্বাদ আমি নিতে পারবো। সবাই গান গাইতে পারবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট তো করতে পারি, অ্যাপ্রিসিয়েটার থাকতে পারি। তো তার চেয়ে বড় কথা হচ্ছে যে তুমি নিজের জন্য তো গাইতে পারো,
ঠিক। তুমি গলা ছেড়ে চিৎকার করে গাও, কেউ শুনতে যাচ্ছে না, তোমার ঘরে তুমি গাচ্ছ, তাতে তোমার ভালো লাগছে, তুমি সেটা ভালো লাগছে। আর একটা জিনিস কি যেটা তুমি বললে যে কেন ছুটে যাই বারবার এই অর্গানাইজেশনগুলোতে, তার কারণ হচ্ছে একটা মানুষ, আমি ছোটবেলা থেকে আমাদের মাস্টারমশাইরা যেগুলো শেখাতেন বা শিখেছিলাম, আমাদের সময় অন্ততপক্ষে এডুকেশনটা এরকম ছিল যে একটা ভালো মানুষ কি না সে পরীক্ষা অন্য কেউ করে দিক, তার আগে তুমি নিজে পরীক্ষা করো যে তুমি কেমন মানুষ। সেই পরীক্ষার একটা ছোট্ট টেস্ট যেটা বলা যেতে পারে পরীক্ষা, সেটা হচ্ছে যদি কখনো আমি কারো কোনো উপকার করে, কারো হেল্প করে বা কারো পাশে দাঁড়িয়ে আমার ভালো লাগে, আমি আনন্দ পাই, আমার খুশি হয়, দেন আমি ফিল করবো যে আমি ঠিক পথে আছি, ঠিক, আমার ওই ঠিক। তো কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে শুধু নিজেকে নিয়ে বাঁচা, নিজের পরিবারকে নিয়ে বাঁচা, শুধু নিজের জন্য ভাবা, এর বাইরেও কিছু করে তার মধ্যে যে একটা আনন্দ আছে, তুমি বিশ্বাস করে এই আনন্দটা মানে কাউকে বলে শেয়ার মানে বোঝাতে পারবে না তুমি সেই আনন্দটা, ঠিক আছে? একদম। তুমি সেই টাউন থেকেই হয়তো অনেক সংগঠনের সঙ্গে যুক্ত, সবার ডাকে আমি চলে যাই। একদম। তুমি নিজের অ্যাচিভমেন্টের কথা বললে, ভালো লাগার কথা বললে, তোমাকে জানিয়ে রাখি এটা তুমি জানো, হয়তো অবশ্যই জানো, আমি জলপাইগুড়িতে যেখানেই গেছি, যেখানেই যাই, সামাজিক সাংস্কৃতিক সব জায়গায় তোমার প্রশংসা বাক্যটা আমি শুনি। আমি কিন্তু কাউকে বলি না যে আমি সুজয়কে চিনি বা তার সঙ্গে আমার অন্তরঙ্গতা আছে, বন্ধুত্ব আছে, হোয়াট এভার, আমি বলি না, কিন্তু কেন জানি কথাটা আমার কানে আসে যে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, দারুণ মানুষ, ওর কাছে সহযোগিতা চাইলে ঠিক সহযোগিতা করবে। এই যে 10 জন মানুষের আস্থাটা অর্জন করতে পেরেছো, সুজয় বর্মনের সার্থকতা এটাই। আমি অবশ্যই এই জায়গাটা একদম একদম। আর এবার আমাদের ভালোবাসা। আরেকটা বিষয় এখানে আসছি, সেটা আমি অনেক জায়গায় বলেছো, তোমার একটা বিষয় আমি একটা উল্লেখ করবো, সেটা হচ্ছে তুমি যেখানে ইংলিশ পড়াচ্ছ, তুমি ইংলিশ প্রোনাউন্সিয়েশন দিয়ে খুব জোর দিচ্ছ, উচ্চারণ, এবং তোমার উচ্চারণ অসাধারণ। আমি অতটা জানিও না এই বিষয় সম্বন্ধে। দ্বিতীয়ত হচ্ছে তুমি গ্রামার নিয়ে যে চর্চাটা করছো, আমি কোথাও দেখিনি যে আমাদের মতো এটাকে মফস্বল শহর বলবো, এই এলাকায় কেউ এইভাবে ধরে ধরে কাজগুলো করছে। রেসপন্স কেমন পাচ্ছ? খুব ভালো। আমি অন্ততপক্ষে আমার ব্যক্তিগতভাবে আমি ছাত্রছাত্রীদের যখন পড়াই, আমি সপ্তাহে 2 দিন আমরা টিউশন পড়াই বাচ্চাদের, একটা দিন আমি এক্সট্রা রাখি গ্রামারের জন্য, যেটাকে বলি রেমিডিয়াল গ্রামার ক্লাস। আচ্ছা। অর্থাৎ আমি 2 দিনের মধ্যে একদিন টেক্সট পড়ালাম, রাইটিং করালাম, আর একদিন গ্রামার করালাম। এটা করানোর পরে যদি কোনো ছাত্রছাত্রীর অসুবিধা হয়, তার জন্য আরেকদিন আসা, কিংবা তার পাশাপাশি হচ্ছে যেটা সিলেবাস আছে না, সিলেবাসের বাইরে অনেক কিছু আছে শেখা। এখন কি হয়, এই প্রসঙ্গটা টেনে বলি, যেটুকু সিলেবাসের মধ্যে আছে ওইটুকু ধরে যখন বাচ্চারা এগোয় তখন নাম্বারটা ভালো পায়, কারণ ও মার্কস ওরিয়েন্টেশন নিয়ে পড়ে, মার্কসটা ভালো পেয়ে যায়। কিন্তু আরেকটা সাইড তো নলেজ ওরিয়েন্টেশন আছে, সেটা যখন ঘাটতি হয়ে যায়, তখন পড়াশোনার শেষে যখন কম্পিটিটিভ এক্সামগুলোতে যায়, তখন কি নতুন করে আবার পড়াশোনা শুরু করে, একদম, কারণ সিলেবাসের বাইরে থেকে কোয়েশ্চেনগুলো আসে। ঠিক। তো একটা বাচ্চাকে ছোটবেলা থেকে যদি ওর সিলেবাসের বাইরেও কিছু অল্প 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 করে একটু জানানো যায়, একটু শেখানো যায়, একটু টিপসগুলো দেওয়া যায়, তাহলে কি হয়, পরবর্তীতে ওর কাছে বিষয়গুলো খুব সহজ মনে হয়। এবং আমি রেসপন্স পেয়েছি। আমার এখানে 80% বাচ্চা এমন আছেন এবং অভিভাবকরা রয়েছেন যারা সত্যি বলেন যে স্যার নাম্বারটা কত পেলো সেটা তো পরের কথা, একদম শেখে যেন ভালো করে, শেখে যেন ভালো করে, এটার উপর জোর দেওয়া আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার নতুন প্রজন্ম, আজকের জেনারেশন কেমন মনে হচ্ছে তাদের প্রতিভা নিয়ে? দীর্ঘদিন তুমি টিউশনের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন তুমি শিক্ষকতা করছো, আজকের প্রজন্ম 2024-25-এর যে মাধ্যমিক ব্যাচ, এইচএস ব্যাচ বা 9 হোয়াট এভার, ডিজিটাল প্রজন্ম চলছে তো, এদের চরিত্র বোঝা খুব কঠিন। আচ্ছা, এটা বাস্তব বলছি। আমাদের সময় মাস্টারমশাইরা একজন ভালো অভিজ্ঞ ডাক্তার যেমন একজন রোগীকে দেখেই বলে দিতেন, কোনো টেস্ট না করে, যে রোগীর কি সমস্যা রয়েছে বা কোন দিকটা ভালো খারাপ। এখনকার বাচ্চাদের না সাইকোলজিটা বোঝা একটু কঠিন তুলনামূলক, যেটা আমরা 10, 15 বা 20 বছর আগে। ঠিক। আমরা সত্যি কথা বলতে কি এখন যতটা পারি ফ্রেন্ডলি মেশার চেষ্টা করি। মানে একটা কমপ্লেক্স মেন্টালিটি কি ওদের? কমপ্লেক্স বলতে কি, বাচ্চাদের শ্রেণী বিভাগ হয়ে গেছে এখন। কিরকম? যেগুলো বাচ্চাকে বাবা মারা এখনো হাতে ধরে 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 রেখেছে, সেই বাচ্চারা এখনো পড়াশোনার জগতে আছে এবং তাদের জীবনে একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে তারা ঘোরাফেরা করছে। আর যে বাচ্চারা একটু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে,
তাদেরকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ভুগি যে এরা এই সমাজে- কথাটা আমি সুজয়ের কাছ থেকে শুনতে যাচ্ছি। হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই জায়গাটা খুব চিন্তা করে, ভাবায়, খুন ভীষণ ভাবায়। এখানে একটা বিষয় চলে আসছে সুজয়, তুমি অনেক জায়গায় মোটিভেশনাল স্পিচ দাও, আমি শুনি অনেক অনেক জায়গায়, আমি নিজেও মোটিভেটেড হই। প্যারেন্টিং এটার বিষয়ে সুজয় বর্মন আগামী দিনে কাজ করুক, এইটা একটা আবদার রাখলাম। অবশ্যই চেষ্টা করবো। মানে বাচ্চাদের কি করে গার্জিয়ান মিশবে তাদের সঙ্গে, grooming-টা কি করে গ্রুমিংটা করবে? কিভাবে করবে, ঠিক। এই বিষয়টা নিয়ে কাজ করুক। আগামী দিনে কোনো প্রজেক্ট, আরেকটা বিষয় বলবো এখানে উল্লেখ করি, তুমি তোমার স্টাডি সেন্টার হোক বা যে কোনো জায়গাতে প্রচুর গুণীজন সংবর্ধনা দাও, এবং গুণীজন যারা আছেন বা যারা জলপাইগুড়িতে কিছু কিছু কাজ করছেন তাদেরকে তুমি নানানভাবে ইন্সপায়ার করছো। সেই জন্য সমস্ত গুণীজনের পক্ষ থেকে আমি তোমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। না না, এটা আমার কর্তব্য, এটা দায়িত্ব। আমার মনে হয় কি জানো তো, আমি বিশ্বাস করি পৃথিবীতে অনেক কিছু দামি জিনিস আছে। আমরা কখনো বলি যে টাইম ইজ প্রেসেস, সময় খুব মূল্যবান। আমরা কখনো আমাদের সম্মানটাকে সবচেয়ে মূল্যবান মনে করি, কিন্তু আমার কাছে কোথাও যেন মনে হয় যে সব কিছুর বাইরে একটা মানুষের সব জীবনের সবচেয়ে বড় যে চাওয়া পাওয়া আছে না, সেই চাওয়া পাওয়াগুলোর মধ্যে সবার শেষে যে চাওয়া পাওয়াটা সেটা হচ্ছে প্রশংসা। একদম ধরো একজন মহিলা গয়না পছন্দ করে, ঠিক। তো গয়নাগাটির প্রতি তার আসক্ত আছে, দামি দামি গয়না পরে। কেন পরে? যাদের আলটিমেট এন্ড হচ্ছে যে ওগুলো পড়লে সবাই যেন তার প্রশংসা করে। প্রশংসা করে। এক্স্যাক্টলি। এই যে একটা ইয়াং ছেলে, সে একটা ভালো কেটিএম, আমি ব্র্যান্ডের কথা উচ্চারণ করা উচিত না, বা দামি একটা বাইক নিতে চায়। হ্যাঁ। সে কি শুধু রাইডিংটা এনজয় করতে চায়? তা নয়। সে কি শুধু শো অফ করতে চায়? তা নয়। সে চায় যে আমার বন্ধুরা প্রশংসা করুক, বাহ ভাই তুই বাইক কিনে ফেলেছিস। দ্যাট মিনস এন্ড অফ দ্য ডে হচ্ছে প্রশংসা। এখন এই প্রশংসা করার কিন্তু কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। আমি খারাপ কেউ কিছু করছে সেটাকে যদি প্রশংসা করি তাহলে কিন্তু তার পরিণতিটা খারাপ হবে। কিন্তু আমার চারপাশের প্রত্যেকটা মানুষ যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের ডেডিকেশনটা রাখছেন, দীর্ঘদিন ধরে তারা কোনো বিষয়ের উপর কাজ করে যাচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার তখন মনে হয় যে আমি একজন মানুষ হিসাবে ওই গুণী মানুষটার জন্য কি করতে পারলাম? কিছুই করতে পারলাম না। হয়তো কোনোদিন সময় পাইনি, মঞ্চে উনি গান গাইছেন, সেখানে সুযোগ গিয়ে একটা হাততালি দেওয়ারও সময় পাইনি। তাহলে ওয়াই নট আমার এই ক্ষুদ্র একটা পড়াশোনার জায়গায়, একটা পাঠশালায় তাকে ডেকে যদি আমার ছাত্রছাত্রীদের হাত দিয়ে তাকে সম্মানিত করতে পারি, তাহলে কোথাও না কোথাও গিয়ে আমার নিজেকে তৃপ্ত মনে হয় যে হ্যাঁ, আমি এতটুকু তো পেরেছি যে ওনার যে কাজ, সেই কাজের মর্যাদাটা আমি দিতে পেরেছি, এবং ছাত্রছাত্রীদের কাছে এই বার্তাটা দিতে পেরেছি যে তোমরা যদি এভাবে একাগ্রতার সাথে কোনো ভালো কাজ করো, সমাজ তার ঠিক সময় সঠিক মূল্যায়ন করবে। দারুণ দারুণ লাগলো। আর শেষ কথা, আগামী দিনে সুজয় কুমার বর্মনের প্রজেক্ট, ড্রিম কি আছে? সেরকম কিছু ভেবে দেখিনি। আচ্ছা। তবে আমি আমার যতদিন থাকবো পড়াশোনার জগতেই থাকতে চাই, এই পড়াশোনার জগতে থাকতে চাই, এবং আমি চাই যে আরো মানুষ আমাদের সঙ্গে যুক্ত হোক। আমরা সবাই মিলে আমাদের জলপাইগুড়ি, আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষ নিয়ে ভাবি, আর সবচেয়ে সবচেয়ে বেশি করে ভাবি পরবর্তী প্রজন্মকে নিয়ে। ভাবার সময় এসেছে। আমরা চিরকাল থাকবো না, কিন্তু একটা ইমাজিনেশন করে যেতে পারি যে ভবিষ্যতে এরকম করে সাজিয়ে দেওয়া যায় কিনা। এই বিষয়ে আমি সহযোগিতার হাত চাইবো সবার, অভিভাবকদের চাইবো, শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে চাইবো যে আমরা যেন ওদেরকে, এই জেনারেশনটাকে যখনই সুযোগ পাবো, যেখানেই সুযোগ পাবো, একটু ইথিক্স, একটু মরালিটি, একটু নৈতিকতা, এই কথাগুলো একটু স্মরণ করে দিই। কারণ কোথাও যেন আমার মনে হচ্ছে সেগুলো দিন দিন ক্ষয়ে যাচ্ছে, আর সেটা কিন্তু একটা অশুভ সংকেত। এই অশুভ সংকেতটাকে শুভ সংকেতে কনভার্ট করতে পারে একমাত্র শিক্ষককুল, অভিভাবককুল এবং সাধারণ মানুষ সকলের সহযোগিতায় সেটা হোক। এটাই বলতে পারো আমার এখন প্রজেক্ট, যদি বলো সেটা। দারুণ এই প্রজেক্ট, এই স্বপ্ন সকলের থাকা উচিত। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে এই একটা বৈঠকি আলোচনায় বসে জাস্ট গল্প করলাম, গল্পের মধ্য দিয়ে অনেক জানলাম তোমার কথা। আর বই পড়ছিলে, বই পড়ো। আসলে এটাও একটা বিষয়, আমাদের এই অভ্যাসটা না হারিয়ে গেছে। বই পড়ার অভ্যাসটা সত্যি হারিয়ে গেছে। বই উপহার দেওয়ার অভ্যাসটা হারিয়ে গেছে। খুব দামি বই কথা। উপহার নেওয়ার অভ্যাসটা হারিয়ে গেছে। আমরা কোথাও যেন এখন ভাবি যদি কোনো উপহার দিতে কোনো ডিভাইস দেবো কিনা, একদম কোনো ডিজিটাল ডিভাইস দেওয়া যায় কিনা, বইটা
এই জায়গাটা একটু ফিরিয়ে আনার যদি চেষ্টা করা যায় সেটাও আমাদের ক্ষেত্রে ভালো। ঠিক। এখনো জলপাইগুড়িতে অনেক ভালো মানুষ আছেন যারা লেখালেখি করছেন, সাধারণ মানুষদের উৎসাহ দিচ্ছেন। দ্যাটস অল, এটাই আর কি। ও আরেকটা ছোট্ট কথা বলি, যেটা হয়তো তুমি পরে অ্যাড করতে পারবে। আমি এই যেটা বললে না যে একটু প্রশংসা ব্যাপারটা, আমরা কেন জানি না এটা পারি না। আমরা রেডিমেড একটা শব্দ বলি, থ্যাংক ইউ। হ্যাঁ, এই থ্যাংক ইউর সাথেও কিন্তু আর একটা বাক্য যদি যোগ করা যায়, আর দুটো শব্দ যোগ করা যায়, রিলেশনগুলো খুব ভালো হয়। কিরকম এক্সাম্পল? সুন্দর। ধরো আমি একটা জুতো সেলাই করতে গেলাম, এবার জুতো কার কাছে সেলাই করবো? একজন কবলারের কাছে। কবলার। আমি তাকে বলি সে জুতোর ডাক্তার, কারণ জুতো চিকিৎসা তিনি করেন। ও সুন্দর করে আমার করে দিল। তো এখন ওনাকে যদি আমি বলি থ্যাংক ইউ, আমি জানি না উনি কতটা সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন, কিন্তু ওনার ভাষায় যদি বলি বাহ ভাই খুব সুন্দর হয়েছে, ভালো হলো তো, একদম দেখতে নতুন লাগছে, এটুকু বলতে পারি, তার প্রাপ্য পয়সাটা দিতে পারি, কি হয় জানো তো, ওই লোকটা না তার পরবর্তী যে কাজটা করবে, মানে নেক্সট জুতোটা যে সারাই করবে, ওটা আরো বেটার করে করবে, দারুণ দারুণ, আরো ভালো করে। হাততালি দিতেই হবে। দারুণ দারুণ বলেছো। এই জায়গাটা মানে আমি চাই যে ছোট্ট ছোট্ট করে আমরা শুধু একটা করে চা খেলাম, আমি জানি খুব একটা ভালো চা হয়নি, হয়তো হচ্ছে, কিন্তু তবুও যদি আমি বলি যে বাহ খুব ভালো হয়েছে, যদি সত্যি চাটা ভালো না হয়ে থাকে তবুও উনি ট্রাই করবেন আরো ভালো, আরো ভালো করার। আমরা সবসময় মানুষের মধ্যে দোষ খুঁজি, গুণটা কেন খুঁজি না? এটা বড় পীড়া দেয় একদম। কেন দোষ খুঁজবো? এই সুজয় বাবুর এটা দোষ আছে, সুজয় বাবুর এটা দোষ আছে, গদাই বাবুর এটা দোষ আছে, গদাই বাবু এই জিনিসটা এই করেন, কেন? ভালোটা কেন খুঁজবো না? যদি আমি একটা মানুষের মধ্যে 5 মিনিট বা 10 মিনিট কথা বলে তার মধ্যে ভালো কিছু গুণ দেখতে পাই, যদি আমি সেই গুণটা সম্পর্কে তার কাছে অতিরঞ্জিত নয়, খুব সহজ সরল ভাষায় প্রশংসায় সেটা তুলে ধরি আয়নার মতো করে, বিশ্বাস করো সেটা যা মেডিসিন না, মারাত্মক মেডিসিন। তার একটা হচ্ছে যে যার সম্পর্কে বললাম ওই লোকটার মানসিক প্রশান্তি, এনার্জি এবং তার আত্মবিশ্বাস প্রচুর গুণে বেড়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আমি ওনাকে এই হেল্পটা করতে পারলাম দুটো কথার মধ্যে দিয়ে, কোনো আর্থিক সহযোগিতা, একদম একদম, কাজের মধ্যেই করেছি, একদম। এটাতে আমার যে মানসিক শান্তি, যে হ্যাঁ আমি কিছু হলেও তো করতে পেরেছি, করতে পজিটিভ কিছু করতে পেরেছি, এই দিকটা আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের মধ্যে বা আমার পরিচিতর মধ্যে দিয়ে। কম্পিটিশনে যাওয়া নয়, কম্পিটিশনে গিয়ে কোনোদিন কোনো মানুষ সাকসেস হতে পারেনি, ঠিক আছে? আমার মনে হয় আমরা সহাবস্থানের মধ্য দিয়ে সবাই পাশাপাশি থেকে একে অপরের কাছে, তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, আমার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। অবশ্যই। যদি আমার ভালো গুণগুলো তুমি নাও, তোমার ভালো গুণগুলি আমি নিই, তাহলে কি সুন্দর একটা একদম হবে। সেটাই, আর কিছু নেই, এর বেশি কিছু নেই। থ্যাংক ইউ। মানে সব শেষে দারুণ লাগলো, এটাই বলবো। বহুদিন ইচ্ছা ছিল, প্রায় 1 বছর ধরে ভাবছিলাম কবে তোমার সঙ্গে বসে দুটো গল্প করব অন ক্যামেরা। আজকে ঈশ্বর আমাকে সেই সুযোগ দিল, তোমাকেও পেলাম। আমার তো এটা পরম সৌভাগ্য বলতে পারি, কারণ আমাকে এই জায়গায় তুমি ভেবেছো। আমি সবসময় বলি আমি একজন খুব সামান্য গৃহশিক্ষক, আমি ছাত্র পড়িয়ে আমার সংসার প্রতিপালন করি, আর মাঝে মাঝে যখন সময় পাই সামাজিক বিভিন্ন কাজকর্মে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করি। কিন্তু যে জায়গা তুমি দিলে আমি অবশ্যই চাইব ধরে রাখার, আরো ভালো কাজ করার, সবার সাথে থাকার। থ্যাংক ইউ।